সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর উল্লেখযোগ্য সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, আমার সঙ্গে পর্যালোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। আজকের সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে প্রথম আলো, জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায়। এছাড়া 13,000-এর বেশি মানুষ আহত হয়েছে জুলাই অভ্যুত্থানে। আমার দেশ, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যাসত্য, হাসিনার বিপুল ঋণের বোঝা টানছে সরকার। কালের কণ্ঠে হেডলাইনে রয়েছে হদিস নেই 700 বন্দির, জুলাই গণ অভ্যুত্থানের সময় জেলখানা থেকে যে পালিয়েছে সেগুলো। একই সঙ্গে গোপালগঞ্জের সংবাদটিও জায়গা পেয়েছে, গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার 164। এছাড়া ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন হচ্ছে MOU সই। সমকাল, গোপালগঞ্জে 3টি মামলায় আসামি 2600, গ্রেপ্তার 167। এছাড়া ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই। বাংলাদেশ প্রতিদিন, বিএনপিতে শুদ্ধি অভিযান, গোপালগঞ্জ জুড়ে গ্রেপ্তার আতঙ্ক। দৈনিক ইত্তেফাক, গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট। দৈনিক যুগান্তর, গোপালগঞ্জের 3 মামলায় আসামি 2,500। এছাড়া এখানে ছোট্ট একটি সংবাদ আছে বিএনপি নিয়ে, সেটা হলো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন নয়। শুল্ক জটে ব্যবসায়ীরা চাপ, এটি দেশ রূপান্তরের শিরোনাম। এছাড়া আরও এক মৃত্যু, কারফিউর মধ্যে 164 জন গ্রেপ্তার। দৈনিক কালবেলায় রয়েছে অর্থ সংকটেও দ্বিদল মহাসড়কের স্বপ্ন। এছাড়া জামায়াতের সমাবেশ নিয়ে রয়েছে আজ 2 বিষয়ে বার্তা দেবে জামায়াত। দৈনিক ইনকলাব, বিকল্প বাজারের প্রস্তুতি, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানালো ভারত। নিউ এজ, 3 cases filed against 1,329 people, 90 more arrested. Lack of qualified teachers blamed for poor show in math English. The Daily Star, off plates and lost eyesight, 20 lost both eyes scores of the people. July গণ অভ্যুত্থান শিরোনাম। এছাড়া government to cut power subsidies under 3-year IMF back down plan. মোটা দাগে এই ছিল আজকের শিরোনামগুলো। আমি একটু শুরু করতে চাই, সেটি হচ্ছে বিএনপির একটি বিষয় এবং জামাতের যে সমাবেশ, যেটি কালের কণ্ঠের শিরোনামে রয়েছে। এর আগে বিএনপি দেশ জুড়ে সমাবেশ করেছে এবং ঢাকায় মহাসমাবেশ করে তারা আসলে নির্বাচন কেন্দ্রিক কিছু ঘোষণা দিয়েছে। আজকে জামায়াত সেরকম একটি ঘোষণা দিতে পারে, তারা যে পিআর পদ্ধতি, সেই বিষয়গুলো। এই যে রাজনীতিতে এক ধরনের ধারা তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে, অর্থাৎ সবাই সবার মত প্রকাশের, এই বিষয়গুলো আসলে কীভাবে দেখছেন? সবাই সবার মত প্রকাশ করছে, বাট আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে গণতান্ত্রিক দলগুলো লড়াই করেছে, বিএনপি, জামাত, তারপর ছোটোখাটো যে দলগুলো আছে, তারা কিন্তু এখন মোটামুটি বিভক্ত হয়ে গেছে। বিষয়টা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এটি কিন্তু আমাদের দেশের জন্য ভালো না আমার মনে হচ্ছে। এই কোনো সুযোগ নিয়ে আবার যদি ফ্যাসিস্টরা ফিরে আসে, স্বৈরাচার ফিরে আসে, তাহলে তো আরও করুণ পরিণতি হবে। কারণ আপনি দেখেছেন যে শেখ হাসিনার দুর্বিনীত শাসনের আমলে বিএনপি নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা ছিল, এক একজনের নামে 500 মামলাও ছিল। তারপরে নেতাকর্মীরা ঘরে ঘুমোতে পারেনি, তাদের কোর্টে দৌড়াতে হয়েছে, অথবা জেলে থাকতে হয়েছে, বা পালিয়ে থাকতে হয়েছে। এই তো ছিল তাদের রুটিন। তারপরে জামাতের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, অনেককে ঘরে বসে মিটিং করলেও বলা হতো যে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। এই ধরনের নানা অত্যাচার, নির্যাতন, শেখ হাসিনা আমলে যে নির্যাতনগুলো হয়েছে, এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো সেই শক্তিগুলো আবার দেখছি যে এখন আন্দোলনের পর সবাই এক ছিল, বাট এখন তারা বিভক্ত হয়ে গেছে নির্বাচন প্রশ্নে। নির্বাচন কী পদ্ধতিতে হবে? যেমন একটি পক্ষ বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, আমরা একটু নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে চাই তারা কেমন করে। তো আমি ধরুন পরীক্ষা করলাম নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে, পরীক্ষায় তারা ফেল করলো, তারা ভালোভাবে কন্ডাক্ট করতে পারলো না। তাহলে কি আমি আবার নতুন নির্বাচন কমিশন নিয়োগ করব? এবং নতুন নির্বাচন কমিশন এলে তাদেরকে আমি কি দিয়ে পরীক্ষা করব? আবার কি স্থানীয় সরকার নির্বাচন সম্ভব? সুতরাং এগুলো আসলে বাস্তব না। আর আবার বলছি পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের সেই ডেমোক্রেসি না ভাই। পার্লামেন্ট মেম্বাররা পৃথিবীর উন্নত দেশগুলোতে শুধু আইন প্রণয়ন করেন, তাদের কিন্তু ওই রাস্তা ভাগ করা, গম ভাগ করা, চাল ভাগ করা, এগুলো, তারপরে নদীতে মাছ ধরে এদের চাল দেয়, এগুলো কিন্তু কোনো
আইন প্রণয়নের কাজ না, কিন্তু বাংলাদেশ কিন্তু একজন এমপিকে সব কিছু করেন, তিনি সব কিছু করেন। সুতরাং আমার এমপি কে হবে এটা কিন্তু আমার আগে জানতে হবে যে আমি কাকে ভোট দিব। আমি যদি তাকে পছন্দ করে ভোট দিব, তাকে যদি ভালো মানুষ মনে করে ভোট দিব, না হলে কিন্তু আমি দিব না। কিন্তু এখন এই পিআর পদ্ধতি হলো, ধরুন আমার বাড়ি বরিশাল, কক্সবাজার গিয়ে দিয়ে একজন এমপি পাঠিয়ে দিল বরিশালে, এটা কি চলবে? বাংলাদেশ কি এটা ঠিক এই অবস্থাকে বিরাজ করছে? সুতরাং এগুলো বলে কালক্ষেপণ করা ঠিক হবে না। বাংলাদেশে এখন যে বাস্তবতা চলছে আপনি দেখেছেন, এই যে এই অলরেডি গত 3-4 দিন গোপালগঞ্জে অলরেডি শক্তি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তারা কিন্তু, এবং অনেক খবর কিন্তু আমরা পাইনি, সেখানে আরও জটিল অবস্থা ছিল। তো আমাদের যে তরুণ বন্ধুরা গিয়েছিলেন, এনসিবির নেতারা, তারা নানাভাবে নিগৃহীত হয়েছেন এবং শেষ পর্যন্ত তাদের আর্মির গাড়িতে পালাতে হয়েছে। এটা তো গণতন্ত্র। 5 আগস্টের পর বিএনপির একটি জনসভায় সেখানে দুজনকে হত্যা করা হয়েছিল, এরকম ঘটনা একদম শুরুতেই ছিল। দুজন না একজন বোধহয়, একজনকে স্বেচ্ছাসেবক দলের যিনি গিয়েছিলেন, তার সঙ্গে একজন স্বেচ্ছাসেবক দলের বোধহয় ক্রীড়া সম্পাদক, তার কিন্তু মেরে ফেলা হয়েছে। তো গোপালগঞ্জ তো বিচ্ছিন্ন জায়গা না, এটা বাংলাদেশের অংশ। সুতরাং এটি কিন্তু আমাদের মধ্যে অনৈক্য থাকার কারণে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য থাকার কারণে কিন্তু এই সাহসটা পেয়েছে, এবং এটি কিন্তু ক্রমান্বয়ে পুরো দেশে তারা এই শক্তি সঞ্চয়ের চেষ্টা করে। তারা তো বসে নেই, কারণ 15.5 বছরে তারা তো অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে, হঠাৎ করে সেটি বন্ধ হয়ে গেছে, এটি তো মেনে নেওয়া একটু কষ্টকর। তারা কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, নানাভাবে টেলিফোন করে, নানাভাবে যোগাযোগ করছে, সব জায়গায় কিন্তু তারা কাজ করছে। সুতরাং এই অনৈক্যের এখন সুযোগ নেই দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। কারণ আওয়ামী লীগ যখনই এসছে আমরা জানি গণতন্ত্র হত্যা করেছে। এই যে 71 মহান মুক্তিযুদ্ধের পরে যুদ্ধটা হচ্ছে মূলত গণতন্ত্রের প্রশ্নে। বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে ভোট দিয়েছিল, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, পাকিস্তানি জানতারা মানে নেয়, সেটি নিয়ে কিন্তু মূলত যুদ্ধ হয়েছিল। সেই গণতন্ত্র হত্যা করলো বাকশাল করে। তারপরে এই 15.5 বছর তারা যে শাসন চালালো, কোন গণতন্ত্রের সিটে ভোটাও ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। এই চেয়ারে কে বলবে আপনার টকশোতে বিশেষ জায়গা থেকে ঠিক করে দেওয়া হতো, এই বাস্তবতা দেখছি আমরা। সুতরাং সেই শাসন যেন আবার ফিরে না আসে, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আন্দোলন করেছে তাদের কাছে অনুরোধ রাখতে চাই, একজন সাধারণ নাগরিক হিসেবে এই অনৈক্যের সুযোগে কিন্তু এই অপশক্তি আবার কোনো না কোনোভাবে ফিরে আসার চেষ্টা করবে। নির্বাচন প্রসঙ্গে যখন বললেনই, ভারতের রণধীর জয়সওয়াল বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানিয়েছেন, যেটি আসলে ঘোষণা করা হচ্ছে জুনের মধ্যে বা ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেটি নিয়ে, এবং তারা একটি কথা বলেছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। কিন্তু এই বক্তব্য তো ভারত আগে দেয়নি, গত 15 বছরে দেয়নি। অংশগ্রহণ কি বোঝাতে চাচ্ছে তারা? খুব কষ্ট হয় কি জানেন, আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আমরা এমন একটি একচোখওয়ালা প্রতিবেশী পেয়েছি যারা একটি বিশেষ দলের সাথে সম্পর্ক রাখে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখে না। এবং দুর্ভাগ্যজনকভাবে এই কারণে তাদের পৃথিবীর একমাত্র দুর্ভাগা দেশ, তাদের কোনো নেইবারের সাথে কিন্তু ভালো সম্পর্ক। আমরা জানি যে পাকিস্তান চিরবৈরী রাষ্ট্র, চীন, এই ছোট্ট 4 লাখ লোক মালদ্বীপ, সেখানে কিন্তু চীনপন্থীরা ক্ষমতায়। নেপালের যিনি প্রধানমন্ত্রী হন, তিনি দিল্লি সফর দিয়ে তার বিদেশ সফর শুরু করেন, বাট তিনি কিন্তু প্রথম গেছেন বেইজিং। সর্বশেষ বাংলাদেশের একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল, বাংলাদেশ সাধারণ মানুষের সঙ্গে না, সেই দলটিরও পতন ঘটেছে। সুতরাং বাংলাদেশে তাদের কোনো, এবং বাংলাদেশের মানুষ আপনি জানেন যে পৃথিবীর একমাত্র সীমান্ত সবচেয়ে বেশি হত্যা বাংলাদেশের মানুষ হত্যাকাণ্ড, এবং একপাক্ষিক। এমন ধরুন ভারত পাকিস্তান বৈরী রাষ্ট্র, কিন্তু তাদের সীমান্তে হঠাৎ যুদ্ধ যখন বাজে ভিন্ন কথা, কিন্তু এমনি প্রতিদিন 1, 2, 5 করে হত্যা, এটা কিন্তু আমরা শুনি না। এবং এত বিপজ্জনক সীমান্ত কিন্তু আর কোথাও নাই। সুতরাং ভারত আমাদের নির্বাচন স্বাগত জানিয়েছে, এবং এই প্রথম জানিয়েছে, কারণ আওয়ামী লীগ যে দুর্বিনীত শাসন চালিয়েছে, ভোট ছাড়া নির্বাচন করছে, কোনোদিন যদি একটি প্রশ্নও তুলেনি তোমরা এগুলো কেন করছো, বরং সেগুলো আরও তারা কি বলে যে আরও সমর্থন করেছে। এবং ভারতের সমর্থনের কারণেই আওয়ামী লীগ কিন্তু এতদিন টিকে ছিল। এবং আওয়ামী লীগ বলেছে যে আমরা যাদের দিয়েছি, প্রধান শেখ হাসিনাই বলেছেন যে আমরা যাদের দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। পুরো দেশটাই তো ভারতের একটি রাজ্যের মতো পরিণত করেছিল। কিন্তু আমরা স্বস্তি প্রকাশ করছি যে বাংলাদেশের গণতন্ত্র দলগুলো এবং ছাত্ররা মিলে সেই শাসনের অবসান ঘটিয়েছে। এখন খুব দ্রুত নির্বাচন দরকার আমি মনে করি, যদি এই গণতন্ত্রকে সুসংহত করতে হয়, খুব দ্রুত নির্বাচন দরকার। আপনি দেখুন এই রাষ্ট্রে 400টি আন্দোলন হয়েছে এই 1 বছরের মধ্যে, এবং প্রধান উপদেষ্টা বাড়িতে চলে যায়, এবং
রাজনৈতিক শক্তি ক্ষমতায় না থাকা কেন এমন অবস্থা হয়েছে। আপনি দেখুন, একটি কলেজের ছাত্ররা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়, নিশ্চয়ই আপনার মনে আছে তিতুমির কলেজের ছাত্ররা, এবং তারা পুরো 5 দিন ঢাকা শহর কলাপস করে রেখেছে। এইসব নৈরাজ্য, এইসব অব্যবস্থা রাজনৈতিক শক্তি ক্ষমতায় না আসলে এগুলো কিন্তু ঠিক হবে না। এখন স্থানীয় সরকারের মানুষ কিন্তু নানা কিছু সাফার করতে হচ্ছে, অনেক জায়গায় পালিয়ে গেছে মেম্বার চেয়ারম্যান, সবগুলো তো এক দলের ছিল, সবাই কিন্তু পালিয়ে গেছে। সুতরাং আগে একটি জাতীয় সংসদ নির্বাচন করে তারপর অন্যান্য নির্বাচনগুলো করা উচিত, কারণ একটা নির্বাচনের ক্ষুধাও আছে কিন্তু বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ খুব নির্বাচন প্রিয়, তারা কিন্তু ভোট দিতে পারে না। শুধু পার্লামেন্টে না, আপনি দেখুন, আপনি দেখুন গণমাধ্যম কর্মী, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বোর্ডে যে নির্বাচনগুলো, সেগুলো প্রফেশনাল নির্বাচন ছিল, এগুলো আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি খুব উৎসব নিয়ে করতাম। এই এফবিসিসিআই নির্বাচন, বিএমএ নির্বাচন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নির্বাচন, কিন্তু কোথাও কিন্তু কোনো নির্বাচন নেই, সব শেষ করে দিয়েছে। বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো উনি সভাপতি, উনি সাধারণ সম্পাদক, সরি। সুতরাং মানুষ এখন ভোট দিতে চায়, এবং আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবং হবে বলে আশা করি, কারণ এই সরকার বাধ্য এই কারণে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য বাংলাদেশের মানুষ তাদের উপর আস্থা রেখেছে, এবং এখন যিনি সরকার প্রধান আছেন তিনি সারা বিশ্বব্যাপী একজন সমাদৃত মানুষ। ইভেন অনেকে বলেন যে এনজিও সরকার, আমি সে প্রসঙ্গে যাইতে চাই না, এই যে উপদেষ্টা পরিষদ তারাও সমাজের গণ্যমান্য খুব ভালো ব্যক্তি, এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন, আমি অধিকার নিয়ে বলছি যে তারা বাধ্য, কারণ এটি তাদের দিতেই হবে, কারণ দেশটিকে তো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এই ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে গণতান্ত্রিক পরিবেশ কিন্তু খুব জরুরি। দেখুন দেশে কোনো বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগ নেই, সবাই ভাবছে যে কী হয় আমরা দেখি, একটা স্থিতিশীল সরকার আসে কিনা সেটা দেখি। সুতরাং স্থিতিশীল সরকার দরকার, এবং সেই সরকার গঠনে সব রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হবে বলে আমি বিশেষ করে, সেটি হওয়া উচিত। এই অর্থনৈতিক সংকটের কথা বললেন, যে রিজার্ভের যে ফাঁকা বুলি ছিল গত সরকারের সময়, হাসিনা সরকারের সময়, একই সঙ্গে বড় বড় মেগা প্রকল্পগুলো নিয়ে দেশকে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে যে ফেলে গিয়েছে, সেই সংকটটা এখনো টানতে হচ্ছে সরকারকে। আমি বাংলাদেশের বাস্তবতা বলি, আমরা ছোটবেলায় শুনেছি আপনার ঘরে টাকা থাকতো, আমি গিয়ে চুরি ডাকাতি করে নিয়ে আসতাম, এগুলো বাংলাদেশের চিত্র ছিল। এখন ব্যাংকে টাকা নিয়ে রাখে সবাই, ডাকাতরা সেখান থেকে নিয়ে যায়, কিন্তু কার কোনো বিকার ছিল না, কার কোনো বিচার হয়নি। আমি বলি একটা উদাহরণ দিই, এই যে বেসিক ব্যাংক ছিল, এখনও আছে, এটি খুব লাভজনক ব্যাংক ছিল। তো এই ব্যাংকটির যিনি চেয়ারম্যান ছিলেন আবদুল্লাহ বাচ্চু, তিনি জাতীয় পার্টির, বাট তিনি আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ মানুষ। তিনি ব্যাংকটাকে শেষ করে দিয়েছেন নানা বাজে লোন দিয়ে। তাকে পার্লামেন্টে 6 বার বলেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বা তার কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থাতে ছিল বাংলাদেশ। এই দেখুন যে ইসলামী যে 8টি ব্যাংক আছে, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, সেটি কিন্তু দখল করে নেওয়া হয়েছে। আপনি একটি ব্যাংক বানালে, আমি হোটেলে ডাকলাম, আপনি সাইন দিয়ে দিলে এই ব্যাংক আপনার না আমার ব্যাংক, এইগুলো তো বাংলাদেশে চলেছে। এবং প্রকল্পগুলো যেগুলো আপনি দেখুন, ইউরোপের চেয়ে আমাদের যে রাস্তা, বাংলাদেশের রাস্তাঘাট হচ্ছে, সেগুলো কিন্তু ইউরোপের চেয়ে ব্যয় বেশি। এটি তো হওয়ার কথা না। এগুলো বড় বড় প্রকল্প হচ্ছে দুর্নীতির মৎস্য চালানোর জন্য, বড় প্রকল্প, বড় দুর্নীতি, এবং সেটি কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং এখন, আগে তো আমরা কিছু বুঝতে পারিনি, এখন কিন্তু আমরা এই সরকারের পতনের পর সব চিত্রগুলো আস্তে আস্তে কি বলে যে ভেসে উঠছে। বাট এই সরকার একটু ভালো কাজ করেছে যে অর্থনৈতিক ক্ষেত্রে একটি ভালো শৃঙ্খলা ফিরে এসছে। যে ব্যাংক ডাকাতি শুরু হয়েছিল, ব্যাংকগুলো একদম ফতুর করে দিয়েছে, সেই অবস্থা অবসান হয়েছে। যদি শেয়ার বাজারে খুব ভালো কিছু আমরা কিন্তু এখনো দেখছি না। শেয়ার বাজারের কথাই বলি, শেয়ার বাজার আপনি জানেন যে অনেক বড় সুইসাইডও করেছে। একটা তদন্ত কমিটি হয়েছিল, এই যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ, সেই তদন্ত রিপোর্টটা কিন্তু কোনোদিন বের হয়নি। অর্থ পাচারে আমরা শুনি কি এটা তো বাস্তব, যে কত বহু টাকা পাচার করা হয়েছে। বেগম পাড়া হচ্ছে, মালয়েশিয়া সেকেন্ড হোম হচ্ছে, বাংলাদেশের লোক সিঙ্গাপুরে গিয়ে বড় ধনী হচ্ছে, 3-4 জনের মধ্যে থাকে। ফরাসুদ্দিন কমিশনের রিপোর্টটি তখন আমলে নেওয়া হয়নি, তাদের কমিশন আমলে নেন, এবং কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা শুনছি। সরকার এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো তৎপরতা দেখাতে পারছে বলে আমার মনে হয় না, কারণ আমরা কিন্তু খুব হাবডাক শুনেছিলাম যে পাচারকৃত অর্থ ফেরত আনা হবে বা চেষ্টা করা হবে, কিন্তু এখন আমার কোন দৃশ্যমান তৎপরতার চোখে পড়ছে না।
আমরা একটু ইউএনএইচসিআর এর একটি অফিস চালু হবে এবং এর সঙ্গে স্টারলিংকের বাংলাদেশে চালু হওয়া বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মানবাধিকার পরিষদের যে মিশন চালু হবে এটি নিয়ে আসলে বেশ সমালোচনা রয়েছে। কিন্তু আমরা যদি একটু পিছনে থাকি, আমাদের যে কোনো সংকট বা রাজনৈতিক সংকট হলে আমরা বলি জাতিসংঘের অধীনে নির্বাচন দরকার বা জাতিসংঘের মানবাধিকার এগুলো দরকার। বিশেষ করে জুলাই আন্দোলনের যে হত্যা, যে গণহত্যা হয়েছে সেটিও কিন্তু জাতিসংঘের তদন্তের কারণে সেটি আসলে অনেকটা স্থায়ী রূপ পেয়েছে। এটি সেই সময় এই মিশন চালুর বিষয়ে নেতিবাচক ইতিবাচক দুটি ধারাই রয়েছে। আপনার কি মনে হয়? আমি বুঝতে পারছি না হঠাৎ করে এখন কেন এটি হচ্ছে, এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানে সবাই, বা এখন বর্তমান জমানায় কিন্তু জানা খুব দুরূহ কিছু না, যে কোনো সময় যেভাবে ইচ্ছে করলে জানতে পারে। বাট নানা কথা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে অন্য পরিকল্পনা আছে, দেশি বিদেশি শক্তি অন্য কিছু করতে চায়, সেই জন্য এই মুহূর্তে এখানে অফিস করা হয়েছে। এর বাইরে আর আমি কিছু বলতে চাই না। আমরা একটু জুলাইয়ের 1 বছর, আজকে 19 জুলাই, এই দিনে কমপ্লিট শাটডাউন চলছিল, 67 জন নিহত হয়েছিল এই দিনে। সেইগুলোর আসলে বিচার এখন হয়নি, যদিও বিচার সংস্কার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে, কিন্তু আসলে দৃশ্যমান কি অগ্রগতি হয়েছে এই ক্ষেত্রে? জানেন, আমার মনে হয় আমি একটি সংস্কার আপনাকে চোখে পড়ছে যে এই সংস্কারটি হয়েছে এখন পর্যন্ত? আমি কিছু দেখছি না। নানা কথা শুনছি, মিটিং করছে, সিটিং করছে, নানা কিছু হচ্ছে, কিন্তু দৃশ্যমান একটি সংস্কার দেখছি না। এই যে কতজন মারা গেছে স্পেসিফিক ফিগার আপনি পেয়েছেন এখন পর্যন্ত? কতজন আহত হয়েছে স্পেসিফিক ফিগার কিন্তু নাই। সরকার একটা বলছে, জাতিসংঘের প্রতিবেদন আর একটা বলছে। একদম এই যে পঙ্গু হাসপাতাল, এগুলো নাকি বহিরাগতরা দখল করে আছে। তারা বলছে যে আপনারা জুলাই যোদ্ধা, আসলে তারা অনেকের নাকি জুলাই যোদ্ধা না, এই নিচে বসে সিগারেট খাচ্ছে। আপনি নিশ্চয়ই আপনি সেগুলো দেখেছেন, সিঁড়ির নিচে হাসপাতালে বসে সিগারেট খাচ্ছে, নানা কিছু করছে। স্পেসিফিক ফিগারটা আজ পর্যন্ত আমরা পেলাম না। এটি খুব দুর্ভাগ্যজনক। আসলে বাঙালি মুসলমান শুরু করে শেষ করে না, একটা কথা আছে। হ্যাঁ, প্রথম থেকে খুব তৎপর দেখেছি, এই করতে হবে সেই করতে হবে। এখন যেন মনে হচ্ছে শুধু নির্বাচনটা পেছানোই মূল লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই। এটি কেন হচ্ছে? এই রাজনৈতিক দলগুলো এখন বিভক্ত হয়ে গেছে। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে কিছু বেসিক সংস্কার যেগুলো আছে, যদি সংস্কার চলমান প্রক্রিয়া সবাই বলেন, বাট বেসিক কিছু সংস্কার যেগুলো আমাদের এখানে হওয়া উচিত, যেসব কারণে একটি একটি সরকার স্বৈরাচার হয়ে ওঠে। আর আমাদের এখানে প্রবণতা দেখুন, এত করাপশন করে যারা ক্ষমতায় থাকে, ক্ষমতা থেকে যেন কোনোভাবে না নামতে হয়, কারণ নামলেই তো ধরবে করাপশনের জন্য। এই জন্য কিন্তু ক্ষমতায় থাকতে চায় না। বিদেশে দেখুন, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করলে মন্ত্রী পর্যন্ত পদত্যাগ করে দেয়। আমাদের এখানে এগুলো চিন্তা করা যায়? তা আমি যেটা বলতে চাই, সরকার চেষ্টা করছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর কিন্তু অনেক সময়। বলা হচ্ছে যে নানা জঞ্জাল ছিল। আমি আপনাকে বলি, 90-এর আন্দোলনে এরশাদ সাহেবের পতন ঘটেছিল। এরশাদের কিন্তু 9.5 বছর ক্ষমতায় ছিল। এরশাদের পতনের পর মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল কিন্তু, এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয় সেটি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। তো এখন এই সরকার 1 বছর হয়ে গেছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাও কিন্তু প্রায় 6 মাস বাকি আছে। 1.5 বছরে একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায় না? বলা হয় যে আমরা শুধু নির্বাচনের জন্য কি ক্ষমতায় এসছে, নির্বাচনের জন্য আপনি আর কি কি করছেন নিশ্চয়ই স্পষ্ট করুন, যাতে কিছু স্পষ্ট করতে হবে। এইসব ধোয়া দিয়ে লাভ নাই যে সংস্কার, আগে সংস্কার তারপরে নেবে। সর্বস্ত চলমান প্রক্রিয়া, এটি সবসময় চলতে থাকে। সংস্কার কোন জায়গাগুলোতে সংস্কার হচ্ছে? সরকারকে মোটা দাগে 1.5 বছরের মধ্যে কিছু দেখাতে পেরেছে যে আমি এই সংস্কার করেছি, 5টা সংস্কার করেছি। আমি তো বললাম যে একটি কোন স্পেসিফিক সংস্কার কি হয়েছে আই ডোন্ট নো। এই যে চাপাতি নিয়ে পুলিশ সামনে হেঁটে যাচ্ছে, আজকে দেখেছেন বোধহয়। হ্যাঁ, একদমই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, পুলিশের সংস্কারটা হয়নি। এই যে গোপালগঞ্জের ঘটনা আবারও বলি, এটা চিন্তা করে যে এটা দেশের বিচ্ছিন্ন অংশ না, দেশেরই অংশ। সেখানে এই ছাত্রগুলো কত বিপদে পড়েছিল, সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর হলো, এর আগে আর্মির গাড়িতে হামলা হয়েছিল, আর্মির গাড়িতে হামলা হয়েছে, ইউনূস সাহেবের গাড়িতে হামলা হয়েছে। এগুলো তো ভালো লক্ষণ না। তারপরে ধর্ষণ কিভাবে বেড়ে যাচ্ছে দেখেছেন, কিলিং কিভাবে বেড়ে গেছে আপনি দেখুন। তো এই অবস্থায় যদি অবসান করতে হবে, আমি আবারও বলি, একটি গণতান্ত্রিক সরকার লাগবে। এই সরকার পারবে না। রাজনৈতিক শক্তি ছাড়া এই দেশ নিয়ন্ত্রণ করা একটু কঠিন। সুতরাং আবার অনেকে বলেন যে আগে বিচার তারপরে নির্বাচন। বিচারেও কি দৃশ্যমান কোনো অগ্রগতি হয়েছে? বিচারে কিছুটা অগ্রগতি কিন্তু হয়েছে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে এবং তার একটি মামলায় 6 মাসের জেলও হয়েছে। বিচার করতে বাংলাদেশে এখন যতগুলো মামলা আছে এবং যত অপরাধ করেছে বিগত সরকার, বিচার করতে 100 বছর লাগবে। কারণ আপনি দেখুন, আওয়ামী লীগ যদিও সে বিচার নিয়ে নানা প্রশ্ন আছে, যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিলেন, শেষ করে যেতে পারেনি, কিন্তু 15.5 বছর ক্ষমতা ছিল, পেরেছে যেতে পারেনি। কিন্তু এই ভুয়া সাক্ষী টেকি নানা কিছু এনেছিল, তারপর কিন্তু পারে না। সুতরাং এই 15.5 বছর চলে গেছে। এই
এই বিচারই করতে পারে না। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা, তার যে মন্ত্রী পরিষদ ছিল, এমপি ছিল, সবার বিরুদ্ধে অনেক মামলা। এইসব বিচার করতে হলে তো বহুদিন লাগবে। কত মানুষ হত্যা করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড যদি বিচার করতে হয় তাহলে বহুদিন লাগবে। সুতরাং এটি চলতে থাকুক। এবং সবচেয়ে আওয়ামী লীগদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি। আমাদের অনেক বন্ধুরা বলে বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি তো সবচেয়ে নির্যাতিত, তারা কেন বিচার করবে না? তারা তো আরও ভালোভাবে বিচার করার চেষ্টা করবে। সুতরাং এইসব ধোঁয়া তুলে এই কে সংস্কারের পক্ষে, কে সংস্কারের পক্ষে না, এগুলো বলে মাঠ ঘোলা করে লাভ নেই। একটু নির্বাচনী দ্রুত হোক, নির্বাচন হলে অনেকগুলো সংকট এমনি এমনি কেটে যাবে। নির্বাচন যে হবে এরকম কোনো নমুনা কি দেখতে পাচ্ছেন, বা এক ধরনের চলা হচ্ছে নানান যে মব টব নিয়ে একটা গুঞ্জন রয়েছে যে দেশকে আসলে ভিতর থেকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে, বা নানান ধরনের এই জায়গাগুলো আপনার বিশ্লেষণে কি মনে হয়? সেটি তো আছে। খুব আশা করেছিলাম ছাত্রদের প্রতি। আপনি দেখুন আমাদের তরুণ বন্ধুরা খুব ভালো, তারা সৎ অনেস্ট আমরা দাবি করতে চাই, কিন্তু শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছে তার বক্তব্য অনুযায়ী। আর আমাদের একজন এপিএস, একজন ছাত্র উপদেষ্টার এপিএস কি 150 না 200 কোটি টাকা কয়েকদিনের মধ্যে কামাই করেছে। তারপরে একজন পিস সাহেব, এনসিপির নেতা, তিনি সারা রাত সচিবালয়ে থাকেন এবং তার বিরুদ্ধে নানা দুর্নীতি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। আমরা খুব হতাশ হয়েছি, যেখানে যেখানে ছাত্রদের দিয়েছে সেখানেই তার দুর্নীতি জড়িয়েছে। সুতরাং আমি খুব হতাশ হয়েছি। সুতরাং এটি আমি বলতে চাই, আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য এখন খুব জরুরি। এই যদি ঐক্য না হয় তাহলে কিন্তু আবার বিরাট বিপদে পড়তে হবে। মানে কেন এই ঐক্য ধরেন রাজনৈতিক দলগুলো বলছে আমরা রাজনীতিতে আমরা আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিন্তু প্রতিপক্ষ নেই, কিন্তু আসলে মাঠে কি আমরা এটা দৃশ্যমান দেখছি? আমরা তো মাঠের প্রতিপক্ষ না। পিয়ার পদ্ধতির কথা বলে এবং আরেকটা কি যেন বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, এটি তো বিরাট বিরোধ। এটি নিয়ে বিরোধ হয় যে এই দেশের বাংলাদেশে এখন ধরুন বিএনপি শাসন করেছে 3 বার 91-এর পরে। বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল। সেই দলটির সাথে অন্য দলগুলো দেখা যায় অনেক দলই একদম এক হয়ে গেছে। এর কারণ আছে, যেমন পিয়ার পদ্ধতি হলে যে দলের এই দেশে কোনো ন্যূনতম গ্রহণযোগ্যতা নাই বা জনসমর্থন নেই, তারাও কিন্তু প্রতি আসনে কিছু না কিছু ভোট পাবে। এবং সেটি ধরে আমি একটা ইসরায়েলের উদাহরণ দিই। ইসরায়েলে এবার যে হামাস আক্রমণ করছে 2023 সালে, সেটির কারণে ইসরায়েলে কিন্তু পিয়ার পদ্ধতি আছে। পিয়ার পদ্ধতির কাছে কিছু চরম মৌলবাদী শক্তি ক্ষমতায় আসে, এই ক্ষমতার ভাগ নেয়। তারা বলেছে পুরো ফিলিস্তিন সাফ করে ফেলতে। এটি যখন হামাসের কাছে এই খবর গেছে তখন কিন্তু তারা অ্যাটাক করেছে। বাংলাদেশে পিয়ার পদ্ধতি যদি হয়, অনেক অনাকাঙ্ক্ষিত, অনেক কি বলে অপ্রত্যাশিত ব্যক্তি হয়তো পার্লামেন্টে চলে আসবে এবং সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে না। এবং এই দেশে গণতন্ত্র ওয়েস্টার্ন গণতন্ত্র না। আমি কাকে ভোট দেবো আমার জানতে হবে। আমরা তো অভ্যস্তই নই, আমার জানতে হবে আমি কাকে ভোট দেবো। আপনি ভালো লোক, আপনাকে ভোট দেবো, উনি ভালো না, ওনাকে ভোট দিব না। তা আমি তো জানছিই না যে কে আমারই হচ্ছে। ধরুন একটি দল, এবং এটি সবচেয়ে বড় ক্ষতিকর দিক। বাংলাদেশের রাজনীতিতে বিক্রি হয়, যেটা সত্য কথা। পিয়ার পদ্ধতি 5টা আসন পাইলো একটা দল, সেই 5টা আসন একজন 20 কোটি টাকা দিয়ে বা 30 কোটি টাকা দিয়ে কিনে নিল। সে ভালো মন্দ সেটি কিন্তু বিবেচনা দলগুলো পরে করবে, আগে টাকা তারা কিন্তু করবে। সুতরাং আমি তো আমার প্রত্যাশিত ক্যান্ডিডেট এমপি পাচ্ছি না। সুতরাং পিয়ার পদ্ধতিও চলবে না। এই যে আগে স্থানীয় সরকার নির্বাচন, এই সরকারের পতন ঘটেছে তো একটি সরকার পরিবর্তনের জন্য। সেই সরকার পরিবর্তনের কির মাধ্যমে? জাতীয় সংসদ ভোটের মাধ্যমে। সেটি না করে আগে স্থানীয় সরকার নির্বাচন, এটি ভাবাই যায় না। আমরা একটু বিএনপি শুদ্ধ জানি যে বাংলাদেশ প্রতিদিনই ছিল, আমরা বেশ মবের বিরুদ্ধে বিএনপি যুদ্ধ ঘোষণা করেছে। এছাড়া তারা যেটি বলেছে ছাড় পাবে না কেন্দ্রীয় নেতারা, অর্থাৎ মাঝখানে চাঁদাবাজি বা মব এগুলো নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়েছিল। মব নিয়ে বিএনপি সমালোচনার মধ্যে নাই তো, মব তো অন্য দল করছে। হ্যাঁ, অন্য দল করছে, মানে এটি নিয়ে রাজনীতি এক ধরনের সমালোচনা, বা চাঁদাবাজি নিয়ে বিএনপি এক ধরনের চাঁদাবাজি নানা অভিযোগ, এটা অন্য কারণ আছে। অনেকগুলো ব্যবস্থাও নিয়েছে বিএনপি। তারপর বিএনপি যদি ধরেন বাংলাদেশে 3-4 কোটি সমর্থক থাকে, অন্য দলগুলোর কত সমর্থক আছে দেখুন। জামাত ইসলামের কত আছে, এনসিপির কত আছে? এনসিপি তো কিছুই নাই। সুতরাং তারা এই যে চাঁদাবাজি একটা বিরাট তুলছে যে বিএনপি চাঁদাবাজি করে, এই করে সেই করে। তারা যে সচিবালয়ে গিয়ে কদিনের মধ্যেই কত কিছু করছে, দেশের বিভিন্ন জায়গায় যে কি করছে, পুলিশের কাছে আসামি ছিনিয়ে নিচ্ছে, নানা কিছু আমরা শুনি। সুতরাং বিএনপির শুদ্ধ অভিযান চালিয়েছে এবং 4000-এর বেশি লোককে কিন্তু বহিষ্কার করছে। বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন,
তিনি কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বাট এত বড় দল আর দিন শেষে সবাই কিন্তু বাংলাদেশের মানুষ, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আওয়ামী লীগ যারা করে তারাও বাংলাদেশের মানুষ, বিএনপি যারা করে তারাও, জামাত যারা করে তারাও, এবং সাম্প্রতিক যে এনসিপি যারা করে, এই বাংলাদেশের মানুষের মেন্টাল মেকআপ কিন্তু আমরা জানি। রাতারাতি এটি পরিবর্তন করা কিন্তু সম্ভব না। আর যে কথাটাই বললাম, গ্রামে গঞ্জে বিএনপির ব্যাপক সমর্থন রয়েছে। সুতরাং চাঁদাবাজি বা অপরাধ যে টুকটাক হচ্ছে না সেটি না বলার সুযোগ নেই। কিন্তু আপনার দেখতে হবে দলটি কী ব্যবস্থা নিচ্ছে। এখানেও তো পুলিশ ভিন্ন ধরনের ভূমিকা পালন করছে। আমি আপনাকে দেখাই একটি দলের কী ক্ষমতা আছে, তার বহিষ্কার করার ক্ষমতা আছে, এর বাইরে কিন্তু কোনো ক্ষমতা নাই। এই যে জাকারিয়া হোটেলে বিএনপি যুবদলের এক লোক তিনি গিয়ে নানা অপরাধ করেছেন, বিএনপি কিন্তু তার বহিষ্কার করেছে। পুলিশ কি তাকে অ্যারেস্ট করেছে? পুলিশ কিন্তু অ্যারেস্ট করেনি। এটার এবং পাবলিক ভাববে কিন্তু বিএনপির আসামিরা ঘুরে বেড়াচ্ছে, এটা তো বিএনপির সুযোগ দিচ্ছে না। বিএনপি করতে পারে বহিষ্কার, এর বাইরে তো দলের যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সেটি রয়েছে। কিন্তু এটা তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধরতে হবে, কিন্তু ইচ্ছে করে ধরছে না, কারণ বিএনপিকে মেলাইন করার জন্য। কিন্তু এগুলো করে লাভ নেই। বিএনপি একটা মহাসমুদ্রের মতো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী রয়েছে। সুতরাং এগুলো দু চারজনকে এগুলো করে কিন্তু আসলে দলকে মেলাইন করা যাবে না। একটি বড় দল, তাদের দায়িত্ব আছে, এবং গণতন্ত্র উদ্ধারে সবসময় তারা আন্দোলন করেছে আমাদেরকে। এই যেমন 90-এর এরশাদের পতন হয়েছে, অন্যান্য দলগুলো আপোষ করেছিল এবং তারা কিন্তু লং ড্রাইভে গিয়েছে। এই যে আওয়ামী লীগের লং ড্রাইভে গিয়েছে, নানা সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু বিএনপি নেতা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আপোষ করেননি, এবং সে কারণে কিন্তু এরশাদের পতন হয়েছিল। সুতরাং একটা দায়িত্বশীল দল হিসেবে বিএনপি আমি মনে করি সঠিক অবস্থান আছে, এবং কিছু তাদের যারা অপরাধ করছে স্পেসিফিক অভিযোগ পেলে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হচ্ছে, এবং আরও কিন্তু এটি কী বলা যায়, আরও কঠোর হয়েছে সাম্প্রতিককালে। সুতরাং নির্বাচনের পরিবেশ ফিরে আসবে বাংলাদেশে আমি মনে করি। ইলিয়াস ভাই, আপনাকে মনে হয় গত 15 বছরে তো বিএনপি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে, সেই জায়গায় গত 1 বছরে কি বিএনপি তো যেহেতু বড় দল, সে কি গুছিয়ে উঠতে পেরেছে, বা তারেক রহমান যে ধরনের কথা বলছেন সেটি আসলে তার দলের নেতা কর্মীরা আসলে অনুধাবন করতে পারছেন কিনা, যে চ্যালেঞ্জের কথা তারেক রহমান বারবার বলছেন? সবাই অনুধাবন করতে পারছে না, কারণ বাংলাদেশের মানুষের মেন্টাল মেকআপটাই ওরকম না। এক ধরনের অপরাধ প্রবণতা আছে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে, আমি ক্ষমতা পেলে আমি ক্ষমতা মিসইউজ করতে চাই, এটা বাংলাদেশের মানুষের একটা প্রবণতা। সুতরাং তারেক সাহেবের বক্তব্য যে সবাই বুঝতে পারছে বা সবাই অনুধাবন করছে, আমি সেটি বলবো। যারা অনুধাবন না করছে তারা কিন্তু নানা শাস্তির মুখে পড়ছে, এবং তিনি একটি স্পষ্ট ভাষায় বলেছেন যারা এইসব করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কিন্তু ওই যেটি একটু আগে বললাম, আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয় না, এটা একটা বিরাট সমস্যা। বিএনপি তো বাধা দেয়নি, বিএনপি বলেছে যে যারা অপরাধ করেছে ধরো না, বিএনপি তো বলেনি, বলেছে কিন্তু ধরছে না। কিন্তু কারণ ওই একটু আগে যেটা বললাম, দলটিকে মেলাইন করার জন্য নানা চেষ্টা চলছে। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন, তাহলে নির্বাচন আসলে কীভাবে হবে? আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ভূমিকা তো থাকে নির্বাচনে। না, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য, বা নিরপেক্ষ ভূমিকা পালন করেন সচেষ্ট হবে। কারণ আমরা তো দেখলাম এবারে আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর, পুলিশের উপর এত ক্ষোভ, এটা তো হওয়া উচিত না। পুলিশ ছাড়া কিন্তু দেশে নানা সীমাবদ্ধতা আছে, কিন্তু পুলিশ ছাড়া কিন্তু দেশ এক মিনিটও চলবে না। এটি গণতান্ত্রিক স্বাধীন দেশ, কিন্তু পুলিশ ছাড়া চলতে পারে না। কিন্তু পুলিশের উপর মানুষের ব্যাপক ক্ষোভ ছিল, তার অনেক বিয়োগান্তক ঘটনাও ঘটেছে, অনেক পুলিশকে হত্যা করাও হয়েছে আমরা জানি। এই যাত্রাবাড়ি থানা বোধহয় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছে। সুতরাং পুলিশেরও আমার মনে হয়, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরও বোধোদয়ের সুযোগ এসছে বা সময় এসছে যে আমরা তো জনগণের বন্ধু, আমরা শত্রুর ভূমিকা পালন করলে হবে না। সুতরাং আগামী দিনে পুলিশ, এখনই পুলিশ একটু অন্যরকম ভূমিকা পালন করবে আমি মনে করি, ভালো ভূমিকা জনগণের বন্ধু হিসেবে, যেটা পৃথিবীর সব দেশেই পুলিশ কিন্তু জনগণের বন্ধু। মানুষ বিপদে বলে পুলিশের কাছে ছুটে যায়, কিন্তু আমার এখানে বিপদে পুলিশের ছুটে গেলে আপনি আরেক বিপদে পড়বেন, এরকম একটা ধারণা মানুষের মধ্যে। এই জায়গাটি আমি একটু বলতেছিলাম, গোপালগঞ্জের ঘটনা নিয়ে যেটি মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে, 2,500-এরও বেশি আসামি করা, সেখানে আমরা অভিযোগ পাচ্ছি যে শিশু সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, এ ধরনের নানান অভিযোগ রয়েছে। অর্থাৎ আপনি পুলিশের যে ভূমিকার কথাটা বললেন, এই ভূমিকাটা আসলে অন্তর্বর্তী সরকার বা দেশের যে বর্তমান, সেটিকে আসলে সমালোচনার মুখে ফেলছে কিনা? না, তা তো ফেলছে। ওই যে বললাম না, ভাইরাল হয়েছে, চাপাতে নিয়ে পুলিশ সামনে দিয়ে ছিনতাই করে চলে যাচ্ছে। ঘটনা তো খুব বেশি দরকার নেই, 2-1টি ঘটনায় ওখানে শিশু সন্তানদের ধরা হচ্ছে গোপালগঞ্জে, এরকম অভিযোগ পত্রিকার পাতায় লেখা হচ্ছে। লেখা হলে পত্রিকা পাতায় নিশ্চয়ই মিথ্যা লিখবে না, বানিয়ে লিখবে না। বাস এই কারণে যে পুলিশ সমালোচিত হচ্ছে,
তাদের যে ভূমিকাটুকু সেটুকু পালন করে প্রতিরঞ্জিত করার একটা প্রবণতা। হ্যাঁ, সেটি তো খুব খারাপ। সেটি যারা না করবে বলে আমি আশা করি। এবং আইনশৃঙ্খলাও স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি একজন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। তিনি কতটা আসলে এই বাস্তব ধারণা বাংলা, এই যে কথাটা আমি বললাম যে পুলিশের মধ্যে নানা জটিলতা রয়েছে, এই বাহিনীটিকে আরও সামনের দিকে কিভাবে এগিয়ে নেয়, জনগণের বন্ধু করা যায়। আমরা বলি পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আমাদের এই ভূখণ্ডে হয়নি। কিন্তু জনগণের বন্ধু পুলিশ হতে পারে না। যাদের হতে পারে সেক্ষেত্রেও তাদের সচেতন থাকা উচিত। এবং সেটাই যদি হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারা যদি নিজ থেকে দায়িত্ব পালন করে তাহলে দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। জি, ইলিয়াস খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নেব। ফ্রন্ট পেজ প্রতি শুক্র থেকে শনিবার 7 দিনই চলবে, এই ঠিক একই সময় 9টা 20 মিনিটে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।